যাই হোক দোকানে চলে এসে গেছি, দাঁড়ান দোকানটা ওপেন করে দাঁড়িয়ে দেখা হচ্ছে দোকানের ভিতরে। তো আসেন আপনাদেরকে আগে দোকানটার অবস্থা, কালকে রাতে এইভাবেই চলে যাওয়া হয়েছে, কিছু গোছাগুছি করা হয় নাই। ছেলেরা সারাদিন কালকে কাজ করছে, অনেক ব্যস্ত ছিল। তো বাইক এখানে তো বাইকের প্রবলেম এখন যেটা হচ্ছে, দাদা কি খবর? হ্যাঁ কাপ আছে, নেন ওখান থেকে, কালকে নিয়ে যাননি আমার মনে নাই। কফি দেন একটা, হ্যাঁ একটা কফি দেন। আচ্ছা সব রেডি? ট্যাঙ্কিতে মনে হয় তেলও নাই। যে তেল আসছে এটাতে তো স্টার্ট হওয়ার কথা, হয়তো বা সারা রাত খোলা ছিল জন্য স্টার্ট নিচ্ছে না। কি ব্যাপার? বুঝতে পারতেছেন কিনা জানি না, বাইকের চেনের যে জার্কিংটা হচ্ছে, এইটা মেইন প্রবলেম হচ্ছে। কারণ স্টক অবস্থায় গাড়ি এরকম কখনো জার্কিং করে না, যদিও চেনটা পুরাতন, কিন্তু তারপরেও যে প্রবলেমটা হচ্ছে প্রবলেমটা সলভ করতে হবে। এই প্রবলেমটার জন্য বাইকটা আপনার রানিং করা যাচ্ছে না। তো এই সমস্যার থেকে বাইকটা কাজ করে নিয়ে আসার পরে অবস্থায় আছে। বাইকের ইঞ্জিন মাউন্টিং থেকে শুরু করে ওভারঅল যা যা কাজ ছিল প্রায় সবই শেষের দিকে, কিন্তু এই চেইন অ্যাডজাস্টমেন্টের যে এখন ঝামেলাটা হচ্ছে, এইটার জন্য সারা রাত আমার ঘুম হয় নাই। অনেক ঘুরাঘুরি করার পরেও এই যে চেন স্ল্যাকটা, এটার যে চেন টেনশন, এখানে আবার এই বাইকের একদম বিল্ট ইন চেন টেনশনার দেওয়া আছে, যাতে কোনো কারণে যদি বাইকের চেন লুজ হয় স্পিডিং করার সময় বা লং ট্যুর করার সময়, যাতে বাইকার বিন্দুমাত্র প্রবলেম ফেস না করে। সো এটা যেহেতু ইটালিয়ান ভেরিয়েন্ট এপ্রিলিয়া RS4 125, যারা অনেক আগে থেকে চাইনিজ বাইকই বলবো, কারণ এটাগুলো যদি বলি ইটালিয়ান বাইক অনেকের বিশ্বাস হবে না বা অনেকে বুঝবে না, মনে করেন এটা চাইনিজ বাইক। বা সো চাইনিজ বাইক সম্পর্কে যারা একটু নলেজ টুকটাক রাখেন তারা এই বাইকটা চিনবেন যেটা কী ধরনের চাইনিজ বাইক। এই ফিচারটা আছে, কিন্তু এইটা থাকার পরেও কেন জানি আমার স্পকেট ভালো আছে, পিছনের স্পকেট ভালো আছে, এবং সেটা আপনাদের সাথে পরে শেয়ার করবো। এখন বর্তমানে রিসেন্ট কী হয়েছে সেটা আগে আপনাদের সাথে শেয়ার করি। তো কাকা রাখেন, সমস্যা নেই, খাচ্ছি। আর যে জীবন আছে টাটকা দিয়ে গেছে। আচ্ছা
তাহলে একটা একটা জেলিবন দিন। যে কন্ডিশনে বাইকটা পাইছি বলার মতো কন্ডিশন না, বাইকটা খুব বাজে অবস্থায় ছিল। তো সেখান থেকে আলহামদুলিল্লাহ এখন দেখলেন যে বাইক সেলফ ইঞ্জিন স্টার্ট হচ্ছে, প্লাস চাকা ঘুরতেছে। বাইকটা 6 বছরের ওপর হলো কেউ চাকা ঘুরাইতে পারেনি, মানে এই অবস্থায় আর কি। সেখানে এই বাইকটা এখন রান করতেছে, কিন্তু এই চেনের যে প্রবলেমটা আছে এটা আমাকে সারা রাত ঘুমাইতে দেয় না। কারণ এই বাইকটার যে চেসিস দেখতেছেন এটা হচ্ছে সিঙ্গেল পিস অ্যালুমিনিয়াম ফ্রেম যেটাকে বলে। আর এই বাইকে হয় কি যে চেসিসটা ইঞ্জিনকে ধরে আছে বা চেসিসটা ইঞ্জিনকে হোল্ড করে আছে, কিন্তু এই বাইকে ইঞ্জিন, চেসিস এবং সুইং আর্মকে ধরে রাখে, মানে অপোজিট, উল্টা, সব কিছু উল্টা এই বাইকের। ভাই এই বাইকে কাজ করতে নিয়ে মাথা নষ্ট হয়ে গেছে। ব্যালেন্স বসাবেন প্লাস মেজারমেন্ট করবেন না ভাই, দুইটা দুই একদম ইন্ডিভিজুয়ালি আলাদা করে মেজারমেন্ট করতে হবে এবং আলাদা করে আপনাকে যা করার কাজ করতে হবে। দুইটাকে সমান মনে করলে হবে না। এখন কোম্পানি কেমনি কী করছে, কোম্পানির ইঞ্জিনিয়ারিং, কোম্পানি টেকনোলজি তো আলাদা হয়, ওটা জীবনে করতে পারবো না। না ওইরকম টুলস আছে, না তাদের মতো মেধা আছে, না তাদের মতো যোগ্যতা আছে। বাট আমার মতো করেই কাজ করতে হবে এবং আমি আমার মতো করে কাজ করতে যা ভাই যা বোঝার বুঝতেছি। তো এখন ব্যাপার হচ্ছে যে এইখানে চালানোর সময় বাইকটা যখন প্রেশার পড়ে, তো চেনটা অন্যান্য বাইকে হয় আপনার চেন টাইট হয়, বুঝতে পারতেছি না যে অন্য বাইকে যেখানে টাইট হয় সেখানে এই বাইকে লুজ হচ্ছে কেন। আবার বেশি টাইট দিলে সেটা আবার মানে অতিরিক্ত টাইট দিয়ে দিলে সেখানে আবার চাকা ঘুরাতে পারতেছে না, ইঞ্জিন ওভার গরম হয়ে যাচ্ছে বা যাই হোক। যে চেনটা কখনো টাইট থাকবে না। অবশ্যই এখানে যে মেজারমেন্ট দেওয়া আছে এই মেজারমেন্ট অনুযায়ী চেন অ্যাডজাস্ট করার পর যদি আমার চেন এই যে সুইং আর্মের সাথে এরকম টাচ হয়, তার মানে ভাই খুব প্যারা। তো যাই হোক, এখন যেটা হচ্ছে যে এখানে আগে অ্যাজ সুন অ্যাজ পসিবল আজকে এখানে একটা মডিফাই করে আমার চেন রাবার দিতে হবে, যাতে অ্যাটলিস্ট আমার এই সুইং আর্মের সাথে চেনটা ঘষা না খায়। চেন অনেকগুলো কেনা যাবে কিন্তু সুইং আর্ম আমার ড্যামেজ হওয়া যাবে না। আর এই সুইং আর্ম চলে গেলে ভাই অন্য বাইকে সুইং আর্ম লাগানো খুবই কষ্টকর হয়ে যাবে। যে জিনিসের কোনো কিছুই বাংলাদেশে এক্সিস্ট করে না, নাথিং, সেই জিনিসটাকে আপনার পুনরায় রিস্টোর করা যে কী ভেজালের কাজ, এটা আসলে মানে বলে বোঝানো সম্ভব না। তো যাই হোক, যে এখন যে অবস্থায় আছে এই অবস্থায় থেকে জানি যতক্ষণ না পর্যন্ত এটা রোডে চলা শুরু করবে, এর আরও ভিতরে আর অনেক ফল্ট আছে যেগুলো কখনোই ধরা যাবে না। কারণ একটা বাইক আপনি যতই নাট টাইট দেন আপনার মতো করে, রাস্তায় চলার পরেও যখন যে রিয়াক্টটা করবে সেটাই হচ্ছে আপনার অরিজিনাল, মানে ওইটাতে বোঝা যাবে যে হ্যাঁ বাইকের টিউনিং কতখানি অ্যাকুরেট হয়েছে, সেটিং কতখানি অ্যাকুরেট হয়েছে, ফিটিং কতখানি অ্যাকুরেট হয়েছে, সব কিছু। এই বাইক আপনার এফআই থেকে কার্বোরেটর করা হয়েছে সাকসেসফুলি, ওই প্রসেসটা একদম কমপ্লিট, ওয়্যারিং সেট পুরোটাই মডিফাই করা। জাস্ট এই মিটারটুকুর জন্য ভাই 3 রাত ঘুম হয় নাই, 3 রাত জাস্ট এই মিটারের ওয়্যারিংয়ের সাথে আমাদের নতুন ওয়্যারিং প্লাস মানে বাইকের স্টক ওয়্যারিং, আমাদের ওয়্যারিং, তিন ধাঁচের ওয়্যারিং, এফআই মানে এফআই এবং কার্বোরেটর দুইটা ধরেন ক্যাটাগরি, প্লাস বাইকের স্টক ওয়্যারিংয়ের সাথে আফটার মার্কেট ওয়্যারিং, তিনটা মিলাই বাইকটাকে একদম এখন ইলেকট্রিক্যাল সাইডগুলো সব ঠিকঠাক করা হয়েছে। যেমন এই যে হেডলাইট, হ্যালোজেন হেডলাইট, এগুলো একদম অরিজিনাল। আর যে সিস্টেমে দেওয়া আছে এইগুলোতে ভাইগুলো সব কারের ফাংশন। এই বাইকে হাত দেওয়ার পরে কোনো জিনিস দেখে না যেটা বাইকের মতো মনে হয় না, সব কিছু আপনার কার ধাচ্ছে। ধরেন ইউপিএস স্ট্যান্ডার্ডে যে বাইকগুলো থাকে, কারগুলো থাকে, সব ওই টাইপ ফাংশন। হেডলাইটগুলো আপনার সব কারের মতো। এখন এইগুলোকে এডিটিং করতে গেলে প্রচুর মডিফাই করতে হবে, সেগুলো চ্যাপ্টার পরে আপাতত ফগ লাইট দিয়ে যেন কাজ চালাইতে পারি। প্লাস যে হেডলাইট আসছে রাত্রেবেলা দেখা যায়, আমি হাইওয়ে ট্রাভেল না করলেও সিট রাইড করতে পারবো। বাট এই শুধু মিটারের এই বিষয়টার জন্য, এইটার জন্য ভাই প্রচুর প্যারা গেছে। তো যাই হোক, চাচ্ছি যে বাইকটা তাড়াতাড়ি রানিং হোক। এবং এই টেনশনের জন্য যে বাইকটা আমার গতকালকে রাতে আমি আর মুভ করতে পারতাম বাইকটা নিয়ে, কিন্তু সেটা হয় না। সারা রাত চিন্তা করছি যে এটা কী এমন সমস্যা হচ্ছে যে চেন অ্যাডজাস্ট হচ্ছে না কেন বাইকের। তো দেখা যাক আজকে কতদূর কী করা যায়। আমি সারা রাত ঘুমাই নাই, আমি ভোর হয়ে শুধু ঘড়িটা দেখছি, এখন বাজে হচ্ছে 9:15। আমি বাসা থেকে যখন বের হচ্ছি তখন 8:30 সামথিং ছিল, বাট এখন 9টা পার হয়ে গেছে। কফি খাবো, কফি খেয়ে আমার বাইকটা নিয়ে আসি। বাইকের কার্বোরেটরটা টিউনিং করা লাগবে। কার্বোরেটর টিউনিং করার পর এদিকে সকাল হতে হতে কাস্টমারের গাড়িও চলে আসবে, সেগুলো আবার সার্ভিসিংয়ের ব্যাপার আছে। মানে একে তো কাস্টমারের সার্ভিসের কাজ, তারপর নিজের গাড়ির কাজ, আবার মডিফাইয়ের কাজ, মাথা নষ্ট একদম।
তো এখন কারেন্ট চলে গেছে, গরম সাংঘাতিক, কিন্তু জেনারেটর চালু করতে পারতেছি না, কারণ জেনারেটরের যে শব্দ হবে সে শব্দের কোনো কথা শোনা যাবে না। তো বাইকের কার্বোরেটরটা একটু টিউনিং করতে হবে। গত 2 দিন বগুড়াতে প্রচণ্ড বৃষ্টিপাত হয় এবং আমার বাইক, আমি যে রুটে যাওয়া আসা করি, প্রায় হেডলাইট পর্যন্ত পানি উঠছিল। হয়তো বা সাইলেন্সারদের ভিতরেও অনেকখানি পানি গেছে, হেডলাইট নষ্ট হয়ে গেছিলো, মানে তার খুলে গেছিলো পানির ধাক্কায়, হর্ন হয়ে গেছিলো, হর্নের তার ছিঁড়ে গেছিলো। তো সেগুলো ঠিক করছি, কিন্তু এখন যেটা সমস্যা হচ্ছে যে সম্ভবত কার্বোরেটরের ভিতরে আমার পানির ছাট লাগছে, কারণ কাদো পানির ভিতর দিয়ে যাওয়া আসা হয়েছে। এটা হচ্ছে আমার বানানো একটা বিশেষ যন্ত্র। এই যন্ত্রের মূল কাজ হচ্ছে যে, যেহেতু এই চাইনিজ বাইকগুলোর ডিজাইন এমনভাবে করা থাকে যে আমাদের নর্মাল অনেক টুলস ভিতর পর্যন্ত যাইতে পারে না, অপর্যাপ্ত স্পেসের অভাব, মানে জায়গা কম গাড়িগুলোতে, সেইগুলো জায়গায় যেন টুলস পৌঁছায় তার জন্য কিছু বিশেষ বিশেষ টুলস আসলে বানায় নেওয়া লাগে। একটা কথা আপনাদের সবাইকে বলি, যখন আপনারা বাইকের ট্যাপিট অ্যাডজাস্ট করবেন, কার্বোরেটর টিউনিং করবেন, কিংবা যে কোনো কাজ করবেন, কোনো ইঞ্জিনটা একটু গরম অবস্থাতে করবেন, যেন কাজটা ভালো মতো হয়। কার্বোরেটর অ্যাডজাস্ট করা হয়ে গেছে। তো অনেকেই দেখলেন কীভাবে বাইকের কার্বোরেটর টিউনিং করতে হয়, বাট যারা নতুন বা কখনো করেন নাই বা বিষয়টা বোঝেন না, তারা কখনোই রানিং বাইকে কার্বোরেটর অ্যাডজাস্ট করার জন্য একা একা
ফ্ল্যাট মার্টুল নিয়ে ট্রাই করবেন না, কারণ এই জিনিসটা পুরোটাই বোঝার বিষয় আছে, অনেক অনেক সূক্ষ্ম বিষয়। যে জিনিসটা আপনার আগে কয়েকবার দেখে বা অভিজ্ঞ কারোর সাথে ট্রাই নিয়ে দেন আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। আপনি যদি এককভাবে করতে চান সেক্ষেত্রে আইদার আপনি কার্বোরেটরের ফুয়েল এবং এয়ার মিক্সচারের যে রেশিওটা থাকে এটা গুলাই ফেলবেন, আইদার আপনি খুব বেশি দিয়ে ফেলবেন, আইদার খুব কম, যেটা দুইটাই বাইকের জন্য ক্ষতিকর। আপনি বাইকের মাইলেজ বেশি পাওয়ার জন্য যে একবারে তেলের মাত্রা কমে দিয়ে রাখবেন, এটাতে আপনার এটাও ইঞ্জিনের জন্য হার্মফুল। আপনার বাইকের কার্বোরেটরের অ্যাকচুয়াল একটা যে অ্যাডজাস্টমেন্ট এয়ার অ্যান্ড ফুয়েল মিক্সচার রেশিও, এটা অ্যাকুরেট করার পর আপনি চালায় দেখবেন যে কোনো চেঞ্জ আসছে কিনা বা মাইলেজ বেটার পাচ্ছেন কিনা। যদি কার্বোরেটর টিউন করার পরেও আপনার মাইলেজের কোনো ইমপ্রুভ না হয়, সেক্ষেত্রে আপনাকে একটা বাইকের মাইলেজের জন্য অন্যান্য যে সাবজেক্টগুলো কানেক্টেড থাকে সেগুলো দেখতে হবে। শুধুমাত্র কার্বোরেটর টিউনিং করে কখনো ভালো মাইলেজ পাওয়া সম্ভব না, তাই শুধু কার্বোরেটর টিউনিং করলেই হবে না, আপনাকে অন্যান্য বিষয়গুলো খেয়াল রাখতে হবে। যেমন কী কী জিনিস একটা বাইকের ভালো মাইলেজের সাথে রিলেটেড থাকে আপনাদেরকে বলি। এক, চেনের টেনশন। এই যে এরকম চেন থাকলে হবে না। এই যে আমার বাইকের চেন দেখেন, লুজ, হেভি লুজ, যদিও ডবল স্ট্যান্ডের উপর আছে, তারপরেও এটা অনেক লুজ। এইটা কোনো আইডিয়াল টেনশন না, এটা আরও টাইট হবে। যদিও আমার ওয়েট বেশি, 80+ বা 90+ যাদের ওয়েট তাদের বিষয়টা আলাদা, বাট যাদের এভারেজ ওয়েট তাদের ক্ষেত্রে অবশ্যই এটা চেন লুজ বাইকে। একটু বাইকটা আপনার ওয়েটে চালান বা পিলিয়ন সহকারে চালান, আপনি যদি সিঙ্গেল রাইডারের অ্যাডজাস্টমেন্টের চেন টাইট করেন, সেক্ষেত্রে আপনি লং ট্যুরে বা ম্যাক্সিমাম টাইম যদি কোনো হেভি পিলিয়নে রাইড করেন, সেক্ষেত্রে চেনে টান পড়বে, ইঞ্জিন হিট হবে বেশি, পর্যাপ্ত লুজ থাকতে হবে, ফ্রি প্লেটার চেনের থাকবে না। সাফ কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে যে চাকাটা ফ্রি থাকতে হবে। যদিও আমি উল্টা দিকে দিলাম, থামাই, সামনের দিকে দিই, হ্যাঁ এরকম চাকা ফ্রি থাকতে হবে। সামনেরটার কী অবস্থা আছে আমিও জানি না, চাকা ফ্রি নাই, এই জন্য আমার মাইলেজ কম। দেখেন আমার চাকা ফ্রি নাই, চাকা জাম আছে। তো আসলে হাইড্রোলিকের এটা খুলে এর ভিতর থেকে একটু তেল ব্লিড করতে হবে, করে চাকাটা ফ্রি করতে হবে, যে কেন আমার চাকা জ্যাম হয়ে আছে। চাকাটা জ্যাম আছে আমার। সো ভালো মাইলেজের জন্য কী বললাম, প্রথমে একবার বলি, ফার্স্ট অফ অল বাইকের ট্যাবলেট অ্যাডজাস্ট থাকতে হবে ঠিকঠাক মতো, বাইকের মোবিল ঠিকঠাক মতো থাকতে হবে, দুই চাকার ফ্রি থাকতে হবে যেন ফ্রি ঘোরে, ব্রেকও ঠিক থাকতে হবে। তার মানে এই না যে আপনি ব্রেক লুজ করে দিয়ে শুধু চাকা ফ্রি করে দিলেন, ভাই গড় করে বাইক দৌড়াচ্ছে, সেরকম কিছু না। বাইক চাকা ফ্রিও থাকতে হবে, ব্রেকের বাইটও, ডিস্কের বাইটও ঠিক থাকতে হবে। 3, এয়ার ফিল্টার ক্লিন থাকতে হবে। বাইকের ট্যাঙ্কি থেকে যে ব্রিথার হোসগুলো থাকে, যেমন ভিতরে দেখেন এই যে এখানে অনেকগুলো ব্রিথার হোস আছে যেগুলো ইঞ্জিনের গরম হাওয়াটাকে বের করে দেয়, সেইগুলো কানেকশন ঠিক আছে কিনা, এসি লাইন ঠিক আছে কিনা, ইভ্যাপোরেশন সিস্টেম আপনার ক্লিন আছে কিনা, এই সমস্ত জিনিসগুলো অবশ্যই চেক করবেন এবং প্রয়োজনে অবশ্যই সার্ভিস করবেন। কারণ ইঞ্জিন, আর একটা হচ্ছে কার্বোরেটর অ্যাডজাস্টমেন্ট। কার্বোরেটর অ্যাডজাস্টমেন্টটা সবার লাস্টে আসে, শুরুতে আগে কেউ কার্বোরেটর অ্যাডজাস্টমেন্টে যাবেন না, কারণ আপনি শুরু করবেন সামনে থেকে, আপনার চোখে যেটা পড়তেছে, চোখে কী পড়ে, আপনার চেইন পড়ে, চেনের অ্যাডজাস্টমেন্ট ঠিক করবেন। আমার চেন রাবার গেছে, কবে চেঞ্জ করা হবে আমি জানি না, আমার দোকানের ছেলেপেলেদেরকে বলছি, আরও কাজে হুঁশ পায় নাই। সবার আগে চেইন অ্যাডজাস্টমেন্ট থাকতে হবে। 2 ক্র্যাঙ্ক সেট, মেকানিকদের ভাষায় বা লোকাল ভাষায় যেটাকে বলে ক্র্যাঙ্ক সেট হচ্ছে আপনার এই যেটা পিছনের স্পকেট, এর ভিতরে সামনের স্পকেট এবং চেন, এই তিনটাকে মিলে হয় ক্র্যাঙ্ক সেট, বা যেটাকে বলা হচ্ছে চেইন সেট বলে আর কি। এটা ঠিক থাকতে হবে। দাঁত ক্ষয় হয়ে গেছে, দাঁত দুর্বল হয়ে গেছে, বুড়ো মানুষের দাঁত দিয়ে যেরকম মাংস শিখতে পারে না, সেরকম চেন সেট বুড়ো হয়ে গেলে আপনার মনে করেন বাইক ভালো দৌড়াবে না। তখন আপনি ইঞ্জিন ফুয়েল নিয়ে পাওয়ার প্রডিউস করবে ঠিকই, কিন্তু সে ফুয়েলটা যে রেশিওতে বার্ন হচ্ছে ওই রেশিওতে আপনার বাইক ভাগবে না, পারফরমেন্স দেবে না, মাইলেজ ড্রপ। 2 চাকার ফ্রি থাকতে হবে, ব্রেকের বাইট ঠিক থাকতে হবে, এয়ার ফিল্টার ক্লিন থাকতে হবে, বাইকের মোবিল ঠিকঠাক থাকতে হবে, কমে গেলে হবে না, বেশি থাকলে হবে না, যেটা গ্রেড বা ভালো কোয়ালিটির মোবিল দিতে হবে। রেনাউন কোনো ব্র্যান্ডের কখনোই কপি মোবিল দিবেন না। আমি আপনাদেরকে একটা কথা খুব স্পষ্টভাবে বলি, কখনো বাইকে খুব ফ্যামিলিয়ার একটা ব্র্যান্ড যেটা কপি হওয়ার সম্ভাবনা থাকে, মূলত আপনার পপুলার ব্র্যান্ডগুলোই কপি হয়। একটা পপুলার ব্র্যান্ডের কপি ইঞ্জিন অয়েলের চাইতে আপকামিং বা রিসেন্টলি আসছে কোনো একটা ব্র্যান্ডের অরিজিনাল ইঞ্জিন অয়েলটা ব্যবহার করার চেষ্টা করবেন আপনারা। তো
দ্বিতীয় গেল মোবিলের বিষয়, এবং সবার লাস্ট এইগুলো সব কিছু করার পর আরেকটা বিষয় হচ্ছে যে আমার এই বাইকে আমি কার্বোরেটরটা চেঞ্জ করে আমি RTR TVS এর কার্বোরেটর লাগানো আছে। সো TVS এর কার্বোরেটর ফার্স্ট লাগানোর পর আমি যখন কার্বোরেটর লাগানোর এই টিউনিং করার পর আমি যখন মেজারমেন্ট করছিলাম তখন আমার মাইলেজ পাইছিলাম হচ্ছে আমার 48 অর্থাৎ RTR এর কার্বোরেটর থেকে এই মাইলেজটা দিচ্ছে। কিন্তু এইটা যে অলওয়েজ দিচ্ছে আমি এটা কখনোই বলবো না, কারণ আপনার মাইলেজের একটা গুরুত্ব ঘটক হচ্ছে যে আপনি যে ফুয়েল পাম্প থেকে ফুয়েল নেন সেখানে অ্যাকচুয়ালি আপনি কী পরিমাণ ফুয়েল নিচ্ছেন, 2 লিটার নিচ্ছেন না 200 টাকা নিচ্ছেন, 4 লিটার নিচ্ছেন না 400 টাকা নিচ্ছেন, সেই অ্যাকচুয়াল কোয়ান্টিটিতে আপনাকে ফুয়েল দিচ্ছে কিনা এটা একটা কথা। কারণ সাইকোলজিক্যালি যখন 500 টাকা দিয়ে ফুয়েলটা ভরালেন ট্যাঙ্কিতে, আপনার মাথায় আছে যে আমি 4.5 লিটারের মতো ফুয়েল আমার ট্যাঙ্কিতে আছে এবং আমার বাইক এখন মাইলেজ দিচ্ছে 45, তো আমি 4.5 লিটার দিয়ে কত কিলো যাইতে পারবো? 200 কিলো আপনার যাওয়ার কথা। কিন্তু আপনাকে যে পরিমাণ টাকার আপনি ফুয়েলটা নিলেন সেই পরিমাণ এক্স্যাক্ট কোয়ান্টিটির ফুয়েল দিচ্ছে কিনা এটাও একটা কথা। আপনার মাথায় আছে যে আপনি 500 টাকার ফুয়েল নিচ্ছেন, এদিকে আপনাকে 500 টাকার ফুয়েল দেন নাই, আপনাকে কম ফুয়েল দিচ্ছে। সো বাইক যদি অ্যাকচুয়ালি ভালো মাইলেজ দেয়, অ্যাকুরেট মাইলেজ দেয়, তারপরেও কিন্তু যে পরিমাণ ফুয়েল আপনাকে দিচ্ছে সেখানে গিয়ে আপনার বাইক বন্ধ হয়ে যাবে। তখন আপনি যদি বাইকের দোষ দেন বা কার্বোরেটরের দোষ দেন বা বাইকের এত মেনটেন্যান্স করছেন, এত কিছু করছেন, ভাই সব ঠিক আছে, ওয়ার্কশপ আপনাকে মেপে দিচ্ছে তেল, কারণ ওয়ার্কশপ মেপে দেওয়ার সময় আপনার কী হয় যে আপনার একটা পরিষ্কার বোতলের ভিতরে আপনার সামনে এক্স্যাক্ট 100 ml দিবে বা 200 ml দিবে বা হাফ লিটার দিবে, কিন্তু ফুয়েল পাম্প থেকে যখন আপনি ট্যাঙ্কিটা ভরাচ্ছেন সেখানে আদৌ হাফ লিটার বা 70 টাকার তেলে আপনাকে আদৌ 500 ml দিচ্ছে কিনা এটা একটা বোঝার বিষয় থাকে, দেয় কি দেয় না। সো এটা একটা কারণ হতে পারে। আর ফুয়েলের কোয়ালিটি যদি খারাপ হয়, পানি মিশাল দেওয়া বা কেরোসিন বা যে কোনো কিছু মিশ্রিত যদি আপনার ফুয়েল থাকে, তাহলে সেক্ষেত্রে কখনোই কিন্তু ভালো মাইলেজ আপনি পাবেন না। কারণ আপনার মনে হচ্ছে যে এখানে পুরোটাই ফুয়েল আছে, বাট নো, 10 থেকে 15% বা 20%ও যদি কেরোসিন মিশানো থাকতে পারে, পানি মিশানো থাকতে পারে বা অন্য কিছু যেটাই হোক মিশানো থাকতে পারে, এক্স্যাক্ট দাহ্য পদার্থ হিসেবে যেটুকু অকটেন বা পেট্রোল থাকার কথা, জ্বলন ক্ষমতা যেটুকু আছে সেটা যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার বাইক থাকবে না যতক্ষণ পর্যন্ত জ্বলার মতো অকটেন বা জ্বলার কোয়ালিটি অকটেন আপনার ট্যাঙ্কিতে আছে, কার্বোরেটরে যাচ্ছে, সেটুকুই বাইক চলবে। আর যেটুকুতে পানি থাকবে বা যেটাই থাকবে সেটা কার্বোরেটরের নিচে ফ্লোর বক্সে জমা হবে এবং সেটা ওভারফ্লো হয়ে পড়ে যাবে। যাদের বাইকে কার্বোরেটরের ওভারফ্লো হয়, রেগুলার হয় না, ইররেগুলার হয়, যখনই এবং তারা একটা জিনিস খেয়াল করবেন, কোনো স্পেসিফিক ফুয়েল পাম্প থেকে তেল নেওয়ার পরে যদি আপনার বাইকের এরকম কার্বোরেটর ওভারফ্লো হয়, বিষয়টা খেয়াল করবেন। অনেকবার বলছি, যদি আপনার বাইকের রেগুলার ওভারফ্লো ইস্যু না থাকে কিন্তু আপনার এলাকার কোনো স্পেসিফিক ফুয়েল পাম্প থেকে ফুয়েল নেওয়ার পরপরই আপনার বাইকে ওভারফ্লো হয়, তাহলে শিওর থাকবেন যে আপনার ওই ফুয়েল পাম্পে তেলের ডিস্টার্ব আছে। কারণ এই ওভারফ্লোটা যেহেতু রেগুলার হয় না, সো এইটা ওই ফুয়েল পাম্প থেকে ফুয়েল লোড করার পরে হচ্ছে। এটা কেন হচ্ছে সেজন্য আপনাকে বলি, অকটেন এবং পেট্রোলে হালকা একটা তরল, কার্বোরেটরে যে ফ্লোটিং সিস্টেমটা আছে, ফ্লোট বক্সের ভিতরে যে ফ্লোট পিনটা থাকে যেটার জন্য ওভারফ্লো হয়, ওইটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে সে শুধুমাত্র আপনার পেট্রোল কিংবা অকটেন, অ্যাকচুয়াল কোয়ালিটির পেট্রোল কিংবা অকটেনের ভারটাই নিতে পারবে, নিয়ে ভেসে থাকতে পারবে। তার ফ্লোটিং কন্ডিশন এক্স্যাক্ট শুধুমাত্র পেট্রোল এবং অকটেনের ক্ষেত্রেই হবে। এছাড়া দ্বিতীয় কোনো তরল পদার্থ যদি আপনার কার্বোরেটরে যায়, মানে পেট্রোল কিংবা অকটেনের থেকে যার ভার বা ভর একটু বেশি হবে, তখন সে ওভারফ্লো করে সেটা বের করে দেবে, অর্থাৎ সেই জিনিসটা আর ভাসবে না, মানে ফ্লোট করবে না। ফ্লোট চেম্বারে যে ফ্লোট বক্সটা থাকে সেটা আর ফ্লোট করবে না। সো অবশ্যই আপনারা তখন বুঝে যাবেন যে এই ফুয়েল পাম্পে পেট্রোল কিংবা অকটেনের সাথে কিছু একটা মিশেল আছে। ময়লা ছাড়াও, এটা ময়লার কারণে হয়, যেটা আপনার ফ্লোট পিনটা জ্যাম হয়ে যায় বা ফ্লোট পিনের যে নজেল যেদিক দিয়ে ফুয়েলটা আসে সেটা জ্যাম হয়ে যায় ময়লার কারণে। কিন্তু দেখতেছেন যে তেল পরিষ্কার, তেলে কোনো ময়লা নাই, তেল একদম পরিষ্কার, কিন্তু আপনার ওভারফ্লো হচ্ছে। তার মানে বুঝবেন যে ওই তেলের সাথে এমন কিছু মিশ্রণ আছে যেটা পেট্রোল কিংবা অকটেনের চাইতে ভরে বেশি বা ওজনে বেশি, এই জন্যই আপনার ওভারফ্লো হচ্ছে। তো সেই ধরনের ফুয়েল পাম্পগুলো অ্যাভয়েড করবেন। তো ইনশাল্লাহ যদি এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখেন এবং বাইক মেনটেন্স করার সময় বা সার্ভিস করার সময় যদি এটা খেয়াল রাখেন, তাহলে ইনশাল্লাহ আপনারা ভালো মাইলেজ পাবেন। এবং তো আজকে এই পর্যন্তই, আশা করি পরবর্তীতে আপনাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো। আল্লাহ হাফেজ।